9 সেপ্টেম্বর 1915 রাত প্রায় 3:30টার সময় প্রায় 300 জন ব্রিটিশ সৈনিক কিছু বিপ্লবীর পিছু করতে করতে নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে পৌঁছায়। এই সৈনিক দলের একদম সামনে ছিল কমান্ডার রাদারফোর্ড। হঠাৎই রাদারফোর্ডের কানের পাশ থেকে চলে যায় একটা বুলেট। গুলির আওয়াজে কেঁপে ওঠে গোটা জঙ্গল। আর গুলিটা চালিয়েছিল বাংলার বাঘ যতীন্দ্রনাথ মুখার্জি। বাঘা যতীন এমন একজন বিপ্লবী ছিলেন যিনি বাংলার ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, যিনি হাজার হাজার বিপ্লবীকে অনুপ্রাণিত করেছিলেন দেশের জন্য লড়াই করতে। বাঘা যতীন চাইলেই ব্রিটিশদের মোটা মাইনে চাকরি করে খুব আরামের দিন কাটাতে পারতেন, কিন্তু তিনি দেশ স্বাধীনের জন্য শক্তিশালী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আপনারা জানবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে হিটলারের কাছে দেশ স্বাধীনের জন্য সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু তারও অনেক আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় যতীন্দ্রনাথ মুখার্জি জার্মানি থেকে হেল্প নিয়েছিলেন। আর শুধুমাত্র তার কথায় জার্মানি থেকে 3টে জাহাজ ভর্তি করে অস্ত্রশস্ত্র ভারতে পাঠিয়েছিল তৎকালীন জার্মান সরকার। কিভাবে বাঘা যতীন জার্মান সরকারকে ভারতের স্বাধীনতা সংগ্রামে টেনে এনেছিল আর সেই অস্ত্রশস্ত্রের সাথে কি হয়েছিল তা সবটাই ভিডিওতে আপনি আগে জানতে পারবেন। বাঘা যতীনের লাইফের বেশ কিছু ইন্টারেস্টিং ইনসিডেন্ট আছে, যেমন একবার তার গ্রামে বাঘের উপদ্রব দেখা দেয়। সে সময় তিনি জঙ্গলে শুধুমাত্র একটা কুর্কি নিয়ে চলে যান বাঘ মারতে। কুর্কি হলো গোর্খাদের ব্যবহৃত একটা অস্ত্র। জঙ্গলে গিয়ে বাঘের সাথে শুরু হয় যতীন্দ্রনাথের লড়াইয়ের এক ফাঁকে বাঘ কামড় বসায় তার পা হাতে। যতীন সাথে সাথে ডান হাত দিয়ে কোমরে থাকা কুর্কিটা বের করে সোজা গেঁথে দেন বাঘের গলায়। আর এই বাঘ মারার পর থেকেই তার নাম হয় বাঘা যতীন। বাঘা যতীন কঠোর এবং সৎ মনোভাবের ছিলেন। তিনি কখনো অন্যায় সহ্য করতেন না, আর তিনি নিজের সেই আদর্শকে বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে ব্রিটিশদের নজর এড়িয়ে কখনো সাইকেল নিয়ে বা কখনো ঘোড়ায় চড়ে মাইলের পর মাইল রাস্তা পার করে বিপ্লবীদের সাথে দেখা করতেন। গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপ্লবীদের তিনি একজোট করতেন এবং অনুপ্রাণিত করতেন বিপ্লবের জন্য। কিন্তু আপনি কি জানেন এই বাঘা যতীনকে কে অনুপ্রাণিত করেছিল? তিনি ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। 1895 সালে যতীন্দ্রনাথ কলকাতা সেন্ট্রাল কলেজে পড়াশোনা করতেন, যেটা বর্তমানে ক্ষুদিরাম কলেজ নামে পরিচিত। আর এই কলেজের পাশেই স্বামী বিবেকানন্দ থাকতেন। সে সময় বিবেকানন্দের সাথে যতীন্দ্রনাথের যোগাযোগ হয়, আর স্বামীজির সাথে হাত মিলিয়ে তিনি শুরু করেন মানব সেবা। বন্যা হোক বা মহামারী, সবার আগে পৌঁছে যেতেন যতীন্দ্রনাথ। আর সেই সময় যতীন্দ্রনাথকে স্বামীজি বলেছিলেন, আধ্যাত্মিক কাজ তখনই সম্ভব যখন দেশ স্বাধীন হবে। 7 ডিসেম্বর 1879 নদিয়ার কুষ্টিয়ায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি। তবে তার বয়স যখন 5 বছর তখন তার বাবা মারা যান। ছেলে যতীন্দ্রনাথ আর মেয়ে বিনোদবালাকে নিয়ে চিন্তায় পড়ে যান মা শরৎ শশী। ব্রিটিশ আমলে রোজগারের পথও তেমন ছিল না। শেষে 2 ছেলে মেয়েকে নিয়ে শরৎ শশী চলে আসেন বাবার বাড়িতে। আর এখানেই যতীন্দ্রনাথের বড় হয়ে ওঠা। মা শরৎ শশী ছেলেকে একজন আদর্শ মানুষ বানাতে চেয়েছিলেন। পড়াশুনো, খেলাধুলো, সাঁতার, শরীরচর্চা সব দিক থেকে তিনি যতীন্দ্রনাথকে গড়ে তুলেছিলেন। আর ছেলেবেলা থেকে বিভিন্ন নাটকে কখনো হনুমান, কখনো প্রহ্লাদ, আবার কখনো রাজা হরিশ্চন্দ্র বিভিন্ন চরিত্রে যতীন্দ্রনাথ অভিনয় করতেন। তখন থেকেই তার মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দেশের স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু হয়। আর তার এই দেশপ্রেম এসেছিল তার মায়ের থেকেই। শরৎ শশী একজন কবি ছিলেন। তার দাদা বসন্ত কুমার চট্টোপাধ্যায় একজন নামকরা উকিল ছিলেন, যিনি সম্পর্কে যতীন্দ্রনাথের মামা ছিলেন। বসন্ত কুমারের নিয়মিত মক্কেলের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন। বাঘা যতীন কলেজে পড়াশোনার পাশাপাশি স্বামীজির সাথে দেশের মানুষের সেবার কাজে ঝাঁপিয়ে পড়তেন। এই সময় স্বামীজির আদেশেই অম্বুগুহর জিমন্যাস্টিক ক্লাবের নিয়মিত শরীরচর্চা শুরু করেন। কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি স্টেনোগ্রাফারের টাইপরাইটারের ট্রেনিং নিতে থাকেন, কারণ সে সময় অফিস আদালতে টাইপরাইটার মেশিনের কাজ হতো, আর এই কাজে ভালো মাইনের চাকরিও পাওয়া যেত। কলেজ শেষে বাঘা যতীন একটা ব্রিটিশ অফিসে অডিটের কাজ শুরু করেন। এরপর 1900 সালে তিনি বিবাহ করেন। তবে এই 1900 সালেই তিনি শুরু করেছিলেন অনুশীলন সমিতি, আর অনুশীলন সমিতির মাধ্যমেই শুরু হয় তার বিপ্লবের যাত্রা। 1905 সালে অনুশীলন সমিতির একটি শাখা ঢাকায় খোলার সময় যতীন্দ্রনাথের সাথে অরবিন্দ ঘোষের পরিচয় হয়। আর অরবিন্দ ঘোষ সে সময়ের একজন নামকরা বিপ্লবী ছিলেন। আর সশস্ত্র বিপ্লবে অরবিন্দই যতীন্দ্রনাথকে পথ দেখিয়েছিলেন। 1905 সালে কলকাতায় এসেছিলেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স অব ওয়েলস। কথা ছিল কলকাতার রাস্তায় একটি শোভাযাত্রা হবে। তখন প্রিন্সকে দেখতে রাস্তার 2 পাশে হাজার হাজার মানুষের ভিড় জমা হয়। এই ভিড়ে যতীনও ছিলেন। যতীন হঠাৎ লক্ষ্য করেন একদল ইংরেজ সৈনিক একটা ঘোড়ার গাড়ির ছাদে বসে পা দোলাচ্ছে, আর ঠিক নিচেই দাঁড়িয়েছিলেন কয়েকজন বাঙালি মহিলা। ওই সৈনিকগুলো মহিলাদের মুখের সামনেই পা দোলাচ্ছিল আর বাজে বাজে টোনটিটকারি কাটছিল। যতীন প্রথমে বেশ কয়েকবার তাদের বারণ করেন, কিন্তু ইংরেজ সৈনিকরা তার কোনো কথা শোনে না। শেষে নিজেই গাড়ির ছাদে উঠে পড়েন যতীন্দ্রনাথ, আর প্রত্যেকটা সৈনিকের গালে সপাটে চড় মারতে মারতে গাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন। এই ঘটনা ইংল্যান্ডের প্রিন্স নিজের চোখে দেখেছিলেন। আর পরে দেশে ফিরে গিয়ে ইংরেজ সৈনিকদের ভারতীয়দের প্রতি অভদ্র ব্যবহার নিয়ে গভর্নরকে তিনি বেশ কিছু চিঠিপত্র লিখেছিলেন। যতীন্দ্রনাথ অন্যায় সহ্য করতে পারতেন না। 1908 সালে তিনি দার্জিলিংয়ে যাচ্ছিলেন অনুশীলন সমিতির একটি শাখা খুলতে। তখন শিলিগুড়ি স্টেশনে কয়েকজন ইংরেজ সৈনিক এক ভারতীয়কে বিনা কারণে চাবুক দিয়ে মারছিল। সেই সময় রুখে দাঁড়ান যতীন্দ্রনাথ। সেদিন একাই তিনি ওখানে থাকা 4 জন সৈনিককে ধরাশায়ী করে ফেলেন।
তার ঘুষিতে দুজনের চোয়াল ভেঙে যায়। এবার অ্যারেস্ট করে কোর্টে তোলা হয় যতীনকে। কিন্তু কোর্টে কেউ সাক্ষী দিতে আসে না, কারণ ইংরেজরা চাইছিল না একজন ভারতীয় 4 জন ইংরেজ সৈনিককে ধরাশায়ী করে দিয়েছে, এটা কোর্টে প্রমাণ হোক। আর সাক্ষীর অভাবে কোর্ট যতীনকে ছেড়ে দেয়। তবে জজ ওয়ার্নিং দেয় এমন কাজ যেন ভবিষ্যতে সে না করে। কিন্তু যতীন জজের সামনেই বলেন, যদি আমার সাথে আমার দেশবাসীর সাথে অন্যায় হয় তো এই কাজ আমি আবার করব। যতীনের সাথে বেশ কিছু ইংরেজের ভালো পরিচয় ছিল। তাদের মধ্যে একজন ছিলেন হুইলার। হুইলার একবার যতীনকে বলেছিলেন, তুমি এভাবে একা কত ইংরেজদের সাথে লড়াই করবে? সে সময় যতীন বলেছিলেন, কারোর সাথেই না, যদি সেই ইংরেজ সৎ হয়। কিন্তু যদি সে অসৎ এবং অত্যাচারী হয় তো আমি অগণিত সৈনিকের সাথে লড়াই করতে রাজি আছি। যতীন্দ্রনাথ তার বিপ্লবের কাজ এতটাই গোপনে চালিয়ে যেতেন যে ব্রিটিশ পুলিশরা তার কিছুই টের পেত না। বিহারের দেওঘরে যতীনের কথা একটা বোমা বানানোর কারখানা বানানো হয়। এসবের মাঝে যতীন বাংলার জেলায় জেলায় থাকা বিপ্লবীদের বন্দুক চালানো, বোমা বানানো, নানা ধরনের ট্রেনিং দিতে শুরু করেন। কিন্তু এরই মধ্যে 1908 সালের সেই দিন আসে। 30 এপ্রিল মুজাফফরপুরে ক্ষুদিরাম বোমা মারে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে। আর এখানেই ধরা পড়ে যায় ক্ষুদিরাম। ইংরেজরাই এবার তাদের তদন্ত জোরদার করে। কয়েকদিনের মধ্যেই 2রা মে মুরারি পুকুরের বাগান বাড়ি থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়। সাথে প্রায় 38 জন বিপ্লবীকে অ্যারেস্ট করা হয়, যার মধ্যে ছিলেন যতীন্দ্রনাথ, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, সত্যেন্দ্রনাথ বোস এবং আরও অনেকে। এই কেসের নাম দেওয়া হয় আলিপুর বোমা মামলা। এই কেসেই প্রথমবার ব্রিটিশদের রাডারে যতীন্দ্রনাথের বিপ্লবী কাজগুলো ধরা পড়ে। সাথে অনুশীলন সমিতি যে আসলে একটা ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের দল সেটা ব্রিটিশরা বুঝতে পারে। কিন্তু যতীন্দ্রনাথ আর বাকি বিপ্লবীরা কোনো কাজের প্রমাণ রাখতেন না, ফলে ব্রিটিশরা কোনোভাবেই যতীন্দ্রনাথকে দোষী প্রমাণ করতে পারেনি। এই যে সময়টার কথা আমি বলছি, তখন বাংলায় বেশিরভাগ বিপ্লবীরা সশস্ত্র আক্রমণ শুরু করেছিল ব্রিটিশদের উপরে। তবে সেটা সরাসরি নয়, তারা এক এক করে অত্যাচারী ব্রিটিশ এবং সেই ব্রিটিশদের যারা সাহায্য করত, সেই বিশ্বাসঘাতক ভারতীয়দের তারা টার্গেট করত। 1908 সালের 7ই নভেম্বর বাংলার লেফটেন্যান্ট গভর্নরকে মারার চেষ্টা করে বিপ্লবীরা। এরপর 10ই ফেব্রুয়ারি আশুতোষ বিশ্বাস নামে এক উকিলকে কলকাতা হাইকোর্টের চত্বরে গুলি করে মারা হয়। এই আশুতোষ বিশ্বাস সে সময় আলিপুর বোমা মামলার প্রধান সাক্ষী নরেন গোসাইয়ের হত্যার মামলা নিয়ে লড়াই করছিল। আর বিশ্বাসঘাতকতার জন্য সেই নরেন গোসাইকেও বিপ্লবীরা মেরে ফেলেছিল। এদিকে আলিপুর বোমা মামলার প্রধান ডিটেকটিভ ছিল শামসুল আলম। শামসুল আলম ভারতীয় তো ছিল, কিন্তু ব্রিটিশদের সে চাকরি করত। আর বোমা মামলায় গ্রেপ্তার হওয়া সবাইকে সে প্রচুর অত্যাচার করেছিল মুখ থেকে সত্যি কথা বের করার জন্য। একটা মানুষকে যত রকমভাবে টর্চার করা যায় তা সব শামসুল আলম এই বিপ্লবীদের উপর করেছিল। আর এটা নিয়ে বিপ্লবীদের মনে ক্ষোভ ছিল। 24শে জানুয়ারি 1910 কলকাতার হাইকোর্ট চত্বরে শামসুল আলমকে গুলি করে মারে বিপ্লবী বীরেন দত্ত। আর ধরা পড়ার পর বীরেন দত্তকে 21শে ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হয়। এইভাবে একের পর এক ব্রিটিশ অফিসিয়াল থেকে শুরু করে ব্রিটিশদের চামচারা সবাইকে বিপ্লবীরা টার্গেট করছিল। এতে দিন দিন অতিষ্ঠ হয়ে পড়ে ব্রিটিশরা। রাজধানী কলকাতা থেকে দেশের কাজ সামলাতে ভয় পেতে শুরু করে তারা। এমনকি বহু ব্রিটিশ অফিসারদের মধ্যে ভয় ঢুকে গেছিল। বলা হয় এই কারণেই 1911 সালে ব্রিটিশরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিল। যতীন্দ্রনাথের উপরে এই সময় ব্রিটিশরা লুকিয়ে লুকিয়ে নজর রাখতে শুরু করেছিল। বুঝতে পেরে যতীন্দ্রনাথ বিভিন্ন ছদ্মবেশে বাংলার গ্রামে গ্রামে বিপ্লবীদের সাথে দেখা করতে শুরু করেন। তবে শামসুল আলম আর বাকি বেশ কিছু ব্রিটিশ খুনের মামলায় যতীন্দ্রনাথ সহ আরও প্রায় 47 জনকে 1910 সালের 29শে জানুয়ারি অ্যারেস্ট করা হয়। তবে কোনো পোক্ত প্রমাণ না থাকায় এবার যতীন্দ্রনাথকে 1 বছরের জেল দেওয়া হয়। হাওড়ার জেলে থাকাকালীন তার পরিচয় হয় আরও বেশ কিছু বিপ্লবীদের সাথে। আর এখানে যতীন্দ্রনাথ জানতে পারে যে জার্মানি আর কিছুদিনের মধ্যেই ব্রিটিশদের উপর হামলা করবে। আর শত্রু যে বন্ধু হয় সেটা যতীন্দ্রনাথ ভালোভাবেই জানতেন। আর তিনি এবার একটা বড়সড় প্ল্যানিং শুরু করেন। এদিকে জেল হওয়ায় যতীন্দ্রনাথ ব্রিটিশদের চাকরি হারান। এই বিপ্লবীরা সে সময় নিজেদের জীবনের পরোয়া না করে, নিজেদের পরিবারের পরোয়া না করে দেশ স্বাধীনের মতো মহৎ উদ্দেশ্যে নিজেদের জীবনের সব সুখ দুঃখ বলিদান করে দিতেন। জেল থেকে ছাড়া পেয়ে যতীন্দ্রনাথ গদর পার্টির বেশ কিছু বিপ্লবী এবং রাসবিহারী বসুর সাথে যোগাযোগ শুরু করেন। এদের সাথে যুক্ত হয়ে তিনি জার্মান সরকারের সাথে যোগাযোগ করেন। ব্রিটিশ আর জার্মানির শত্রুতাকে কাজে লাগিয়ে 1912 সালে যতীন্দ্রনাথ দেখা করেন জার্মান ক্রাউন প্রিন্সের সাথে। জার্মানিও জানত যুদ্ধ হলে ব্রিটিশ সৈন্যদের বেশিরভাগ রসদ ভারত থেকেই যাবে। আর এই মুহূর্তে যদি ভারতের ভেতরে ব্রিটিশ বিরোধী কাজ জোরদার হয় তাহলে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হার নিশ্চিত। জার্মান সরকার প্রতিশ্রুতি দেয় যে তারা ভারতীয় বিপ্লবীদের জন্য অস্ত্রশস্ত্র পাঠাবে। অস্ত্র পাঠানোর জন্য বেছে নেওয়া হয়েছিল উড়িষ্যার বালাসোর। যতীন যে ব্রিটিশদের বিরুদ্ধে আবার কাজ শুরু করেছে সেটার খোঁজ পেয়ে যায় ব্রিটিশরা। শুরু হয় যতীনকে খোঁজার পালা। যেহেতু জার্মান জাহাজ বালাসোরে আসার কথা ছিল, তাই যতীন্দ্রনাথ তার সাথীদের নিয়ে বালাসোরে গা ঢাকা দিয়ে থাকেন। কিন্তু এরই মধ্যে জার্মান জাহাজের কথা ফাঁস হয়ে যায়। জাহাজ আন্দামানের কাছেই ব্রিটিশদের হাতে ধরা পড়ে যায়। বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামে এটা একটা বড় ধাক্কা ছিল। কিন্তু যতীন্দ্রনাথ হাল ছাড়েননি। তিনি বলেন, স্বাধীনতা দেশের বাইরে থেকে আসবে না, দেশের ভেতর থেকেই আসবে। কিন্তু এদিকে ব্রিটিশরা এবার খোঁজ পেয়ে যায় যে বাঘাযতীন উড়িষ্যার বালাসোরে আছেন। ব্যাস,
শুরু হয়ে যায় যতীনকে ধরার পালা। এদিকে যতীন আর তার 4 জন সাথী বুড়িবালাম নদী পার করে এক জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েন। কিন্তু কিছু বিশ্বাসঘাতকদের থেকে ব্রিটিশরা সেই খোঁজ পেয়ে যায়। এবার আসে 9 সেপ্টেম্বর 1915 সেই রাত। প্রায় 350 জন ব্রিটিশ সৈনিক বিপ্লবীদের পিছু করতে করতে পৌঁছায় নদীর ধারে সেই ঘন জঙ্গলে। এই সৈনিক দলের একদম সামনে ছিল কমান্ডার রাদারফোর্ড। এরই মধ্যে বন্দুকের আওয়াজে কেঁপে ওঠে জঙ্গল। গুলি চালিয়েছেন যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন্দ্রনাথ এবং তার 4 জন সাথী একটা ঢিবির পেছনে নিজেদের গার্ড করে রেখেছিলেন। সাথে সাথে শুরু হয় দুই পক্ষের লড়াই। বিপ্লবীদের গুলিতে একের পর এক ইংরেজ সৈনিক মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এরই মধ্যে একটা গুলি এসে লাগে যতীন্দ্রনাথের বাঁ হাতের আঙুলে। যতীনের হাত থেকে বন্দুক পড়ে যায়। ব্রিটিশরা এবার ধীরে ধীরে এগিয়ে আসছিল। বিপ্লবীদের মধ্যে একজন বলে, চলো এখন এখান থেকে পালিয়ে যাই। কিন্তু যতীন বলে, না, আর পালাবো না। আজ আমরা যুদ্ধ করব, আজ আমরা মরব, তবেই জগৎ জাগবে। যতীন আবার বন্দুক হাতে তুলে নেয়। শুরু হয় স্বাধীনতার লড়াই, মুক্তির লড়াই। টানা 2 ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে লড়াই হয়। একসময় ব্রিটিশরা ওপাশ থেকে আর বন্দুকের আওয়াজ পায় না। তারা এবার এগিয়ে যায়। দেখা যায় যতীন আহত অবস্থায় পড়ে আছেন। সেদিন যতীন্দ্রনাথকে ব্রিটিশরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি। অনেকে বলেন যতীন চাইতেন না যে তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়ুন আর ব্রিটিশরা তাকে জাঁকজমক করে ফাঁসি দিক। তিনি ব্রিটিশদের এই আশা কোনোদিন পূরণ না করার জন্য হাসপাতালে নিজের আঙুল দিয়েই মাথার ঘিলু নাড়িয়ে দিয়েছিলেন, আর সাথে সাথেই তিনি মারা যান।